আমরা কতদিন নিউটন রেফসন মেথড পর্যন্ত পড়ছিলাম? হুম, আমরা বলছিলাম এগুলো দেখতে একটু। আর যখন পিভি বাস অথবা ভোল্টেজ কন্ট্রোল বাস যখন হবে, তখন আসলে ডেল ভি, এই যে আমরা নিউটন রেফসন মেথডের তখন আমাদের এই অংশটা জিরো হয়ে যাবে। যখন ভোল্টেজ কন্ট্রোল বাস অথবা পিভি বাস হবে, তখন আসলে আমাদের এই অংশটা ডেল ভি ডিভাইড, কে ভাই, তখন এই অংশটা জিরো হয়ে যাবে, মানে যার করসপন্ডিং। মনে করেন 4 নম্বর বাস বারটা পিভি বাস, তখন আসলে ডেল বি ফোর ডিভাইড বাই বি ফোর, এটা জিরো হয়ে যাবে। আচ্ছা, আমি বলছিলাম এই ম্যাট্রিক্সটা চাইলে লিখতে পারেন, না চাইলে লেখার দরকার নেই। ডিরেক্টলি সূত্রের মধ্যে যেটা ইউজ করা হয়েছে ওটা ইউজ করলেও আমাদের ক্যালকুলেশন হবে। এখন আমরা একটু দেখবো, এখন আমরা যেটা দেখবো এটা আসলে প্র্যাকটিক্যালি ইউজ হয় এটাই, লোড ডিকাপল মেথড। মানটা কি? মানে নিউটন রেফসন মেথডে আমরা দেখলাম আসলে পি এবং কিউ, পি এবং কিউ দুটাই আসলে ভি এবং ডেল্টার উপর নির্ভর করে, ভি এবং ডেল্টার উপর নির্ভর করে। কিন্তু আমরা ডিকাপল মেথডে আমরা এটা চিন্তা করব, পি নির্ভর করে অ্যাঙ্গেলের উপর আর কিউ নির্ভর করে ডেল্টা ভি এর উপর। কি? পি নির্ভর করে অ্যাঙ্গেলের উপর আর কিউ নির্ভর করে ডেল্টা ভি এর উপর। তার মানে কি আমাদের কিন্তু ম্যাট্রিক্সটা অনেক ইজি হয়ে যাবে। আসলে বাস্তবিক পক্ষে এ পি অনেকাংশে নির্ভর করে, মানে ম্যাক্সিমাম টাইম 90 90% এর অধিক নির্ভর করে ডেল্টার উপর। আর কিউ 90% এর অধিক নির্ভর করে ভি এর উপর, মানে ম্যাগনিটিউড, ভোল্টেজের ম্যাগনিটিউড যেটা আছে এটার উপর। সো আমরা আসলে এই যে পি এর সাথে ডেল্টা ভি এর রিলেশনটা আমরা ইগনোর করতে পারি। একইভাবে কিউ এর সাথে ডেল্টা মানে অ্যাঙ্গেল, ভোল্টেজের যে অ্যাঙ্গেল এটার রিলেশনটা আমরা ইগনোর করতে পারি। সো লোড ডিকাপল মেথডে যদি আমাদের যদি বলা হয় লোড ডিকাপল মেথডের অ্যাজাম্পশন গুলো কি, আমরা লিখব লোড ডিকাপল মেথডের অ্যাজাম্পশন হচ্ছে পি অথবা রিয়েল পাওয়ার নির্ভর করবে ডেল্টার উপর, যেটা আসলে হ্যাঁ, এবং এক্ষেত্রে কিউ ডেল্টার উপর নির্ভর করবে না। এই কথাগুলো এখানে লেখা আছে। অনুরূপভাবে রিএক্টিভ পাওয়ার কিউ নির্ভর করবে ভোল্টেজ ম্যাগনিটিউড ভি এর উপর, এবং এই ক্ষেত্রে পি আনচেঞ্জ থাকবে, মানে ডেল্টা ভি এর উপর পি আনচেঞ্জ থাকবে। এটা হচ্ছে অ্যাজাম্পশন, কিন্তু বাস্তবিক পক্ষে একটু চেঞ্জ হতেও পারে, কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা করি। এটা করলে আমাদের মানে ক্যালকুলেশন প্রায় অর্ধেক, মানে অনেক কমে যায়। সো আমরা যদি এই ম্যাট্রিক্সটা একটু লিখেন তো, আবার লেখা হলে বলবেন। এটা একটু লিখেন, আবার লিখেন।
আমার লেখা শেষ, এটা একটু লিখেন, আরেক মিনিট দিলাম, এটা লিখেন, এটা লিখেন। তাহলে আমরা লিখে শেষ তো? জি স্যার, লেখা শেষ। আচ্ছা, এখান থেকে মনে হয় কি দেখেন, পি যদি ডেল্টার উপর নির্ভর করে, তার মানে কি পি এর সাপেক্ষে এই যে এই সেকেন্ড অংশটা দেখেন ম্যাট্রিক্সটা কত ছোট হয়ে গেল। এটাই প্র্যাকটিক্যালি ইউজ করা হয়, এটা বড় বড় পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে পি এর সাপেক্ষে এটা বাদ চলে যাবে। তার মানে ম্যাট্রিক্স থাকবে যে 1 1 এবং ডেল্টা ডেল্টা 2 থেকে ডেল্টা 4 এটা। আর কিউ যদি দেখেন ভি এর উপর নির্ভর করে, তখন আসলে ম্যাট্রিক্স বাদ চলে যাবে এটা। এটা আমরা দেখবো একটু পরে। তো আসলে ম্যাট্রিক্স থাকলো আসলে এটা এবং হচ্ছে এটা, এই যে ম্যাট্রিক্স থাকলো এটা এবং এটা, যে 1 1 যে 2 2, এই ম্যাট্রিক্স দুটো থাকবে। তার মানে আমাদের কিন্তু ম্যাট্রিক্সের সাইজ কিন্তু অর্ধেক কমে যাবে, এবং এই সেই তুলনায় তখন দেখা যাবে আসলে আমরা আলাদাভাবে, আসলে সাইজ অর্ধেক না, আমরা আসলে ম্যাট্রিক্স দুইটা আলাদাভাবে একদম মানে আলাদা ম্যাট্রিক্স হিসেবে কনসিডার করতে পারবো। আমরা একটু যদি দেখি সামনে, আমরা ক্লিয়ার হবো জিনিসটা। এই তো এখন দেখেন, এখানে যেখানে এই ম্যাট্রিক্স যখন ক্যালকুলেশন করবেন, তখন পি এর সাথে জাস্ট ডেল্টা কানেক্টেড, এখানে পি এর সাথে কিউ এর কোনো সম্পর্ক নাই। এমন হচ্ছে একইভাবে ভি এর সাথে কিউ কানেক্টেড, সো এখানে দেখেন কোনো সম্পর্ক নাই। সো ম্যাট্রিক্স এর সাইজ কিন্তু একদম মানে 4/1 হয়ে গেল ক্যালকুলেশনের সুবিধার্থে। সো বাস্তবিক পক্ষে এটাই করা হয়। এখান থেকে কোশ্চেন আসতে পারে অ্যাজাম্পশন গুলো কি কি, লোড ডিকাপল মেথডে অ্যাজাম্পশন গুলো কি কি, এক্ষেত্রে সুবিধা কি অসুবিধা কি। সুবিধা হচ্ছে আমি খুব সহজে কিন্তু অনেক যখন পাওয়ার সিস্টেম হয়, কোন একটা পাওয়ার সিস্টেমে মনে করেন হাজার হাজার বাসওয়ার্ড থাকে, সো সেক্ষেত্রে যদি আপনি নিউটন র্যাপসন মেথড ইউজ করতে চান, তাহলে কনভার্স করাটা খুব কঠিন হয়ে যায়। সো এটা থেকে উত্তরণের জন্য অথবা এই সুবিধাটা আসলে এই অসুবিধাটা ওভারকাম করার জন্য আমাদের নিউটন র্যাপসন মেথডটা ইউজ করা, সরি, লোড ডিকাপল মেথডটা ইউজ করা হয়। এক্ষেত্রে যেটা করা হয়, পি অথবা রিয়েল পাওয়ার শুধুমাত্র আমরা ধরে নিই শুধুমাত্র
কিউ এর উপর নির্ভর না ডেল্টার উপর নির্ভর করে এবং রিঅ্যাক্টিভ পাওয়ার শুধুমাত্র ভোল্টেজ অ্যাঙ্গেলের উপর নির্ভর করে, এটা আমরা ধরে নিচ্ছি। যদিও বা এক্ষেত্রে আমাদের এস্টিমেশনে কিছুটা আসলে কিছু মিসম্যাচ হয়, কিন্তু ওভারঅল সেটার পার্সেন্টেজ 1 থেকে 2% এর মতো হয়। এখন দেখেন, এখন আমাদের আসলে কাজটা হচ্ছে যে 1 এবং যে 1 এবং যে 2 আসলে ক্যালকুলেট করা, এটা হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, যদি আমরা অ্যাঙ্গুলার ডিফারেন্স বের করতে চাই, একটু দেখেন এখানে আরো কিছু অ্যাজাম্পশন ধরা হয়। অ্যাজাম্পশন গুলো মানে একটু দেখেন, যখন cos থিটার মান দেখেন, এই যে যখন আমরা ম্যাথমেটিক্স করি, cos থিটার মান যখন মানে 0 এর কাছাকাছি হয় অথবা খুব স্মল হয়, তখন আমরা 1 ধরতে পারি না। সো দেখা যায় জি স্যার। হ্যাঁ, বাস্তবিক পক্ষে যেটা দেখা যায়, এখানে দুইটা বাসবারের মধ্যে যে অ্যাঙ্গেল ডিফারেন্স দেখেন, ডেল্টা আই ডেল্টা জেড, যে বাসবারের মধ্যে যে অ্যাঙ্গেলের ডিফারেন্স, ওটার মান খুবই কম। সো আমরা ধরে নিতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু 1। একইভাবে sin থিটার মান যখন sin থিটা অথবা tan থিটার মান যখন 1 এর কাছাকাছি হয়, মানে খুব স্মল হয়, তখন আমরা ওইগুলোকে থিটাটা ধরতে পারি। এই জিনিসটা দেখেন, sin থিটা টেন্স টু থিটা। একইভাবে আমরা tan এর ক্ষেত্রে একই কথা বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা ধরে নিতে পারি, বি, এই যে বি মানে সাসেপ্টেন্স যেটা আছে, ওইটা আসলে অনেক বেশি বড় কন্ডাক্টেন্স থেকে। মানেটা কি? এই যে কেউ কি বলতে পারবেন এটা কেন ধরা হচ্ছে? সেকেন্ড কন্ডিশনটা আমরা আরো সিম্পলিফাই করতে যাচ্ছি। অলরেডি তো আমরা আসলে সিম্পলিফাই করে ফেলছি। এই কন্ডিশনটা কেন ধরা হচ্ছে একটু বলুন তো। স্যার শুধু রিঅ্যাক্টেন্স গুলাকে রাখবে আর রেজিস্ট্যান্স গুলো থাকবে না, এরকম কিছু? হ্যাঁ, ওই টাইপের আসলে আমরা তো আসলে এই যে এই জিনিসটা আসলে এই যে এই জিনিসটা মানে একটু দেখেন তো, জি প্লাস জেবি, আজকে মাউস নাই। আচ্ছা যাই হোক, জি প্লাস জেবি যেটা আছে, এটা মানে তো আসলে 1/z না, 1/z। তো আমরা কি জানি আসলে লাইনের ক্ষেত্রে একটু দেখেন, লাইনের ক্ষেত্রে আমাদের কিন্তু আর প্লাস জে এক্স না, জেড মানে কি আর জি প্লাস স্যার। জে এক্স না, জে জি এক্সেল স্যার। আর কি, জে এক্স আমরা ওই যে কন্ডাক্টেন্স আর প্লাস জে এক্স। আচ্ছা, লাইনের ক্ষেত্রে আমরা আর প্লাস জে এক্স। সো এক্ষেত্রে আমরা যেহেতু আসলে স্বাভাবিক অবস্থায় কি করে, আমরা যখন অনলাইন ডায়াগ্রাম আঁকি, তখন দেখা যায় আসলে আমাদের যে এক্স যেটা আছে, ওটার মান 8 থেকে অনেক বেশি হয়। সো এর একইভাবে তার উল্টাটা আমাদের হচ্ছে রিয়েল পাওয়ার, মানে রিয়েল কম্পোনেন্টের পরিমাণ কম হবে রিয়েক্টিভ কম্পোনেন্ট থেকে, মানে সাসেপ মানে উল্টাটা আর কি।
সো এটার উপর যেহেতু এখানে এক্স গ্রেটার দেন আর অনেক বেশি বড়, সো এই কন্ডিশনটা আমরা ধরতে পারি। আমরা কিন্তু সিম্পলিফাই করতেছি, আর কতটুকু সিম্পলিফাই করা যায়। অলরেডি তো আমরা আসলে ম্যাট্রিক্স মানে আমরা অলরেডি ম্যাট্রিক্স অনেক বেশি সিম্পলিফাই করে ফেলছি, এরপরও আরো সিম্পলিফাই করা হচ্ছে। একটা জিনিস হচ্ছে এখানে যে রিয়েক্টিভ পাওয়ার, এখানে যে রিয়েক্টিভ পাওয়ার কোন একটা বাসের মধ্যে যে পরিমাণ ইনজেক্টেড হয়, এটা আমরা ধরে নিচ্ছি আসলে যে শর্ট সার্কিটের যে পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার ফ্লো হয় তার থেকে অনেক বেশি পরিমাণ কম, এটা আমরা ধরে নিচ্ছি। আমরা আসলে মানে ধরতে গেলে কি এটা আসলে আমরা আইডিয়াল ধরে নিচ্ছি কোনো কিছুর ক্ষেত্রে। আমরা যত বেশি সিম্পলিফিকেশন করা দরকার, কারণ এই জিনিসটা যখন আসলে বাসবার ক্যালকুলেশন করা হয়, একটা হচ্ছে পিএসসিসি একটা সফটওয়্যার আছে, হ্যাঁ যদিও বা আসলে আমাদের এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয় ওটার জন্য আসলে টেন্ডার টেন্ডার কল করা হয়েছে এই পিএসসিসি সফটওয়্যারের জন্য। ওইখানে প্রায় 5 লাখ 5 লক্ষ বাসবার পর্যন্ত মানে এই ডিকাপল মেথড দিয়ে ক্যালকুলেশন করা যায়। আর পিস আরেকটা আছে পিসায় কি জানো, যে ল্যাবের নর্মাল ল্যাবে যে সচরাচর ইউজ করা হয় স্টুডেন্টদের জন্য, ওটা হচ্ছে 50 বার দিয়ে ক্যালকুলেশন করা যায়। এবং আসলে তো বাসবার তো অনেকগুলো কানেকশন, হ্যাঁ 2 এর অধিক কানেকশন তো। তো এখানে দেখা যায় হচ্ছে হাজার হাজার লাখ লাখ আসলে আমাদের পাওয়ার সিস্টেমের মধ্যে এই যে লাখ লাখ বাসবার থাকে। সো আমাদেরকে অবশ্যই সিম্পলিফাই করে নিতে হয় এই পাওয়ার ফ্লো গুলো ক্যালকুলেশনের জন্য, না হয় এটা আসলে এটা কনভার্জ করে না, মানে তার মানে সলিউশনটা পাওয়া যায় না। সো এই সিম্পলিফিকেশন গুলো করার ফলে একটু দেখেন, আগে নিউটন র্যাপসন মেথডে এই জিনিসগুলো হচ্ছে আমরা বের করছিলাম, হ্যাঁ এই সিম্পলিফিকেশন গুলো করার ফলে জাস্ট এগুলো ম্যাথমেটিক্স ক্যালকুলেশন, এখানে বোঝার কিছু নাই, জাস্ট ম্যাথমেটিক্স করছে এখানে। হ্যাঁ এই সিম্পলিফিকেশন গুলো করার ফলে আপনি আপনি দেখেন এই দেখেন সিম্পলিফিকেশন গুলো করার ফলে এভাবে হচ্ছে জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। এখন এটাকে আরেকটু যদি সিম্পলিফাই করা হয়, মানে আমরা আরো সিম্পলিফিকেশনে চলে যাচ্ছিলাম, আমরা নিউটন র্যাপসন মেথড দিয়ে উপরেরটা বের করছিলাম, এরপর আমরা আরেকটু সিম্পলিফাই করার ফলে এই জিনিসটা দেখেন এই কতটুকু চলে আসলো। জাস্ট ওই সত্যগুলো অ্যাপ্লাই করবেন, এখন অ্যাপ্লাই করার ফলে এটা পাওয়া গেল। দেখেন এটা কিন্তু ক্যালকুলেশন খুবই ইজি, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করব। জাস্ট এখানে কিন্তু একটু দেখেন, এখানে কিন্তু আমাদের কোনো কস্টিটা নাই, ডেল্টাটা নাই, কিচ্ছু নাই। আমরা যদি জাস্ট আর এবং এক্স এর মান জেনে যেতে পারি, আমরা কিন্তু ক্যালকুলেশন গুলো বের করতে পারবো। এবং প্রতিটা হতে ভোল্টেজ ম্যাগনিটিউড যদি জানতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে?
এটা যে কোনো একটা দেখালো, দেখেন গুণ করলে যেটা দেখায় এটা হচ্ছে ডেল্টা পি এর জন্য। ডেল্টা পি কেমনে বের করবেন একটু দেখেন। এই এলিমেন্ট গুলোর সাথে এটা গুণ করবেন, এটার সাথে এটা গুণ করবেন, এটা তার মানে ডেল্টা পি টু। তার মানে এখানে আমাদের মিসম্যাচও বের করতে হবে। তো আমাদের যদি আরেকটু সিম্পলিফাই করি, একটু দেখেন এই যে ক্যালকুলেশনটা, এটা যদি আরেকটু সিম্পলিফাই করি, আমরা দেখেন এই ম্যাট্রিক্সটা পাবো। এবং হচ্ছে V2 V3 V4 এগুলোকে যদি আমরা 1 পার ইউনিট ধরি, একদম সিম্পলিফাই, যদি ইনিশিয়াল ফ্ল্যাট স্টার্ট শুরু করি, ফ্ল্যাট স্টার্ট মানে কি প্রতিটার ভোল্টেজ হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজ 1 ধরে, তখন আমরা ডিরেক্টলি এটা আমরা কনসিডার করতে পারবো। দেখেন তখন কিন্তু ইজি, আমাদের যদি কোন একটা ভোল্টেজ যদি ফ্ল্যাট স্টার্ট বলে, তখন আমরা ডিরেক্টলি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কারণ অন্য এলিমেন্ট গুলো হচ্ছে V2 V3 V4 এগুলো হচ্ছে ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। না হয় আপনি এটাতে বসালে হবে একইভাবে। দেখেন V2 V3 V4 এগুলো যদি 1 এবং এদিকে আছে কি V2 ম্যাগনিটিউড V2 ম্যাগনিটিউড V2 ম্যাগনিটিউড, সো আমরা তখন ফ্ল্যাট স্টার্ট অ্যাপ্লাই করতে পারবো। এগুলো একটা হাতে কলমে একটু করতে হবে। বইয়ের শেষ শেষ অঙ্কটা কিন্তু এটা দিয়ে করা হয়েছে, এই যে গ্রেঞ্জারের বইয়ের লাস্ট অঙ্কটা, ওটা কিন্তু দেখবেন পরীক্ষা আসতে পারে। সো এটা যদি আমরা যদি বলি আমাদের ফ্লোর চার্টটা কি হবে, আমরা কিভাবে করব, আমরা প্রথমে আসলে মিসম্যাচ বের করব। হ্যাঁ, প্রথমে আমরা মিসম্যাচ বের করব, মিসম্যাচ বের করার পর আমরা ডেল্টা ক্যালকুলেশন করব। এই যে পর আমরা বি ক্যালকুলেশন করে বিটাকে ইনভার্স করে আমরা ডেল্টা ক্যালকুলেশন করব। ডেল্টা ক্যালকুলেশন করার পর আমরা ইনিশিয়াল ডেল্টার সাথে এটা যোগ করব। যোগ করার পর আমরা তার মানে নতুন একটা ডেল্টা পেয়ে যাব। একইভাবে আমরা কিউ এর জন্য মিসম্যাচ বের করব, মানে এই পাশের অংশটা রাইট হ্যান্ড সাইডের আমরা মিসম্যাচটা বের করব। বের করার পর আমরা ডেল্টা ভি বের করব। ডেল্টা ভি বের করার পর আমরা তাহলে অ্যাকচুয়াল ভিটা পাবো, ম্যাগনিটিউডটা পাওয়ার পর আমরা একটা আসলে টলারেন্স দেবো, ওই যে নিউটনের এপসিলন মেথড। ইনিশিয়াল মানে আগের ইমিডিয়েট আগের ভ্যালু এবং হচ্ছে এখন প্রাপ্ত ভ্যালু, এই দুটার মধ্যে আমরা বিয়োগ করব। যদি এই দুটার বিয়োগফল একটা চার্টেন রেঞ্জের মধ্যে আসে অথবা একটা টলারেন্সের মধ্যে থাকে, তখন আমরা এটাকে এন্ড করে দেব। না হয় আবার হচ্ছে রিপিট, এই প্রসেসটা রিপিট করতে থাকবো। এটা হচ্ছে তার হচ্ছে লোড ডিকাপল মেথডের ফ্লো চার্ট, অথবা এভাবে আমরা লোড ডিকাপল মেথড আমরা করব। এটা আগেরটার থেকে অনেক ইজি। আমরা যদি সাধারণত ম্যাথ দাও মানে আমরা যদি প্র্যাকটিক্যালি ইউজ করি, সাধারণত লোড ডিকাপল মেথডটি ইউজ করি। এবং বারবার বলতেছি, বইয়ের যে 3টা উদাহরণ আছে, এই 3টা উদাহরণ একটু ভালোভাবে দেখবেন। 9.1 9.2 9.3 9.4 ও মনে হয় আছে। এই 3টা যে উদাহরণ আছে, এই 3টা উদাহরণ অবশ্যই ভালোভাবে দেখতে হবে। আমরা ডিসি পাওয়ার ফ্লোটা একটু পরে দেখি, আমরা আগে এসি পাওয়ার ফ্লোটা দেখি। পাওয়ার ফ্লো কন্ট্রোল,
আমরা আসলে কিভাবে পাওয়ার ফ্লো কন্ট্রোল করতে পারি? কেউ কি বলতে পারবেন? স্যার ভোল্টেজ লেভেল চেঞ্জ করে করতে পারি। তারপর তারপরে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে চেঞ্জ করে করতে পারি। পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ মানে কি? দুটার মধ্যে অ্যাঙ্গেলের চেঞ্জ, না? জি স্যার। হ্যাঁ, ফেজ শিফট আর কি। ঠিক আছে? আমরা সাধারণত একটা নরমাল অবস্থা কি আমরা পাওয়ার ফ্লো আসলে কন্ট্রোল করতে পারি। একটা হচ্ছে ট্রান্সফরমারের সাহায্যে, রেগুলেটরিং ট্রান্সফরমার, যেটা আসলে বর্তমানে অহরহ ইউজ করা হচ্ছে। বর্তমানে অহরহ ইউজ করা হচ্ছে, যেটা যেটা দিয়ে আমাদের ওয়াইন্ডিং এর মানে ট্যাপ চেঞ্জ করে করতে পারি। বোঝা যাচ্ছে কিনা বলেন? ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। আমরা যদি আসলে চ্যাপম্যানের বই পড়ে থাকি, ওইখানে একটা উদাহরণ আছে। একটা হচ্ছে ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। সাধারণত রিয়েল প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে ট্রান্সফরমার গুলো ইউজ করি, ওইগুলো কিন্তু ট্যাপ চেঞ্জার ট্রান্সফরমার ইউজ করা হয়। কারণ ওইগুলো দুইটা সুবিধা আছে। একটা হচ্ছে এগুলো দিয়ে খুব সহজে আমরা ওইটা পাওয়ার রেশিও ফ্লো। চেঞ্জ করে যায় ওইটা না? হ্যাঁ, কোনটা? ওই ট্যাপ চেঞ্জিং যেটা ট্রান্সফরমার ওইটার হচ্ছে প্রাইমারি আর না সেকেন্ডারির যে হচ্ছে রেশিও সেটা তো জি। চেঞ্জ করা যায়, ওই ট্রান্সফরমারটার কথা বলছেন? হ্যাঁ, ওইটাই। এটা সাধারণত আমরা নরমাল আসলে পাওয়ার ট্রান্সফরমার হিসেবে ইউজ করি। সাথে, সাথে এই প্রভিশনটা থাকে আরকি। ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। হ্যাঁ? ওটা সাধারণত ৫ টা ওয়াইন্ডিং থাকে। মানে ৫ টা ট্যাপ থাকে। এটা হচ্ছে যত ওয়াইন্ডিং আছে তার 5% পজিটিভ 5% থেকে নেগেটিভ 5% পর্যন্ত। বোঝা যাচ্ছে কিনা বলেন? এখানে এরকম ভাবে হচ্ছে থাকে ওয়াইন্ডিং। সাধারণত ৫ টা ওয়াইন্ডিং থাকে। একটা 0% লেভেলে, একটা মনে হয় আমার এক্সাক্টলি মনে নাই, একটা 2%, আরেকটা হচ্ছে 5%। হ্যাঁ, একটা 0%, একটা 2%, একটা 5%। আরেকটা হচ্ছে -2%, -5%, এরকমই থাকে। সাধারণত এটা স স স্বা স্বাভাবিক অবস্থায় বেশি ইউজ করা হয় ডিস্ট্রিবিউশন সাইডের যে এন্ড আছে। মনে করেন যে মানিকনগর যে সাবস্টেশন আছে, ওটাতে এটা আছে ম্যান্ডেটরি। কারণ ডিস্ট্রিবিউশন সাইডের ডিমান্ড এর উপর বেস করে এই ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার ইউজ করা হয়। মানে ট্রান্সফরমার ট্যাপটা চেঞ্জ করা হয়। এটা কিন্তু আরেকটা কথা, এখানে কিন্তু মানে এটা শুধুমাত্র প্রোভাইড করতে পারে যদি ভোল্টেজ লেভেল, আরেকটা হতে পারে এটা ভোল্টেজ লেভেল প্লাস মাইনাস 10% এর মধ্যে থাকতে হবে। এর বেশি কিন্তু করা যাবে না। এখানে এই জিনিসগুলো বলা হয়েছে। এখানে হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম, a tap changing transformer, TCUL, TCUL, tap changing transformer under load condition অথবা লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। যেটা বলছিলাম, যেটা আসলে এনার্জাইজড থাকা অবস্থায় আপনি অটোমেটিক চেঞ্জ করতে পারবেন। কমান্ড দেবেন তাকে। বর্তমানে তো আসলে ম্যাক্সিমামই তো আমাদের ইলেকট্রিক্যাল রিলে অথবা ইলেকট্রিক্যাল আমাদের যে সাবস্টেশন অটোমেশন সিস্টেম। সো ওকে কমান্ড দিলে আমরা কিন্তু অটোমেটিক আসলে এখানে ট্যাপ চেঞ্জটা হবে। আচ্ছা দাঁড়ান, আমার একটা কল আসছে, একটু ইয়ে করুন।
এই ট্যাপ চেঞ্জ এই ট্যাপ চেঞ্জিং যে ট্রান্সফরমার আছে এটা কিন্তু খুবই মানে কাজ করে খুবই ইন্টারেস্টিং হয়ে খুব মজার জিনিস। কেউ কি বলতে পারো না এটা কিভাবে আসলে মানে লোডটা চেঞ্জ করে অথবা পাওয়ার ফ্লো চেঞ্জ করে? স্যার এটা একবার বললাম না। না না, কিভাবে পাওয়ার ফ্লোটা চেঞ্জ করে মানে ওই যে আপনি যে বলছেন না ট্যাপটা চেঞ্জ করে না, মনে করেন অনলোড, ওই যে বললাম না এটা কিন্তু পাওয়ার এনার্জাইজ করা অবস্থায়, মনে করেন এখন পাওয়ার দিচ্ছে 100 মেগাওয়াট, একটু পরে দেবে সে হচ্ছে যদি লোডটা চেঞ্জ করেন মানে এই যে ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার সাহায্যে একটু পরে দেবে 90 মেগাওয়াট। কিভাবে করে এটা? গভর্নর কন্ট্রোলের মাধ্যমে। না 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 আপনার কোশ্চেনটা আসলে বুঝিনি। না না, কোয়েশ্চেনটা হচ্ছে কি, আমরা তো আসলে সাধারণত যদি এটা অনলোড না হতো, হ্যাঁ, অনলোড না হলে এটা ঠিক আছে, এটা ইচ্ছা মতো আমরা হচ্ছে লোড ট্যাপটা চেঞ্জ করতে পারতাম। এখন কথা হচ্ছে এটা এটা মনে করেন হচ্ছে ওয়াইন্ডিং হচ্ছে 50% মানে 0% আছে, তার মানে হচ্ছে প্রাইমারি সাইডে যদি সাপোজ মনে করেন আমরা ট্রান্সফরমারটা প্রাইমারি সাইডে হচ্ছে 10:1, তার মানে প্রাইমারি সাইডে যদি 1000 ভোল্টেজ হয়, সেকেন্ডারি সাইডে 100 ভোল্টেজ, ঠিক আছে, মনে করেন এটা। এখন আপনাকে করতে হবে প্রাইমারি সাইডের সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা হচ্ছে 90 ভোল্টেজে নিয়ে আসতে হবে। সো সেই অনুপাতে আপনাকে কিন্তু প্রাইমারি সাইডের ভোল্টেজ এই যে ট্যাপটা চেঞ্জ করতে হবে, এবং এটা করতে হবে কিন্তু অনলোড কন্ডিশনে, মানে লোড চালু আছে এই অবস্থায়, ট্রান্সফরমারটা এনার্জাইজড অবস্থায়। তাহলে প্রসেসটা কি, এই ট্যাপটা চেঞ্জ করবেন কিভাবে? কোয়েশ্চেন বুঝতে পারছেন? জি স্যার। এটা আসলে করা হয়, একটু বুঝবেন কিনা জানি না, এটা কিন্তু আমাদের ওই যে মেশিন যে মেশিন 1 যেখানে ট্রান্সফরমার পড়ছেন ওখানে পড়ার কথা আমাদের। যাই হোক, এটা কিন্তু করা হয় খুবই মানে ইফিশিয়েন্ট ওয়েতে। জিনিসটা হচ্ছে প্রথমে আপনাকে কিন্তু আপনি মনে করেন হ্যাঁ 100 লোডে চালু আছে, মনে করেন 100তম ট্যাপে, সাপোজ মনে করেন প্রাইমারি সাইডে, অথবা 1000তম ট্যাপে আপনাকে নিয়ে আসতে হবে এখন 900 নম্বর যে ওয়াইন্ডিং অথবা 900 নম্বর ট্যাপে, মানে আপনি চাচ্ছেন প্রাইমারি সাইডে যাতে 900টা ওয়াইন্ডিং পাই, সো করসপন্ডিং সেকেন্ডারি সাইডে আপনার 90 ভোল্টেজ পাওয়া যাবে, ঠিক আছে। সো আপনি যেটা করবেন একটু দেখেন, আপনি যেটা করবেন প্রথমে হচ্ছে প্রাইমারি সাইডে এই যে 1000 এটা লাগবেন, সাথে হচ্ছে প্রাইমারি সাইডে 90 সাথে আরেকটা ট্যাপ লাগাবেন, তার মানে কি দুইটা প্যারালাল কানেকশন হয়ে গেল না? বুঝা যাচ্ছে কিনা জি বলেন স্যার। তারা? প্যারালাল কানেকশন হয়ে যাওয়ার পর এরপর কি করা হবে আসলে, ওই যে প্রাইমারি সাইডের যে মানে প্রথমবার যে 1000 এর যে লাগানো ওয়াইন্ডিংটা ওইটাকে ওই ট্যাপটা হচ্ছে ডিসকানেক্ট করে দিতে হবে। মানে প্রথমে ডিসকানেক্ট করে কানেক্ট এরকম না, প্রথমে প্যারালাল কানেকশন করা হয়, পরে যেটা আপনি চাচ্ছেন না ওইটাকে ডিসকানেক্ট করা হয় যাতে লাইনের কোনো ইন্টারাপশন না হয়। বোঝা যাচ্ছে কিনা বলেন? এটা কিন্তু প্যারালাল অপারেশনের মাধ্যমে করা হয়। কোয়েশ্চেন আছে এখানে? এগুলো এখানে বলা হচ্ছে আসলে স্পেশাল সার্কিট এখানে স্পেশাল সার্কিট আসলে এটা ইউজ করা হয় অনেক সময় যাতে হচ্ছে কারেন্টে ইন্টারাপশন না হয়। এগুলো হচ্ছে রেগুলেটরিং ট্রান্সফরমার অথবা ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। আমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই।
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার আপনি তো করবেন মানে স্যার শাখা, স্যার আপনি তো বলছিলেন স্যার 8টা এক্সাম নেবেন। আজকে হ্যাঁ হ্যালো। স্যার আমাদের কি আর কোর্স নেবেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 বলেন। স্যার আমাদের তো স্যার বলছিলেন আরেকটা ইন কোর্স নেবেন। হ্যাঁ নেব নেব, এটা হচ্ছে কালকে কালকের দখলটা একটু সামলান। জি স্যার। স্যার না স্যার মানে আপনি কি স্যার বেস্ট কাউন্ট করবেন? মানে স্যার শাখা স্যারও আমাদের না বলছে না বেস্ট এটা কাউন্ট এটা করবে। এটা দেখি না, আমি তো আসলে খারাপ দেব না, আমি কিন্তু বারবার বলতেছি। এটা দাঁড়ান একটু, এটা অফ করি আগে, রেকর্ডটা অফ করি।